হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে কোষ বিভাজনের মাইটোসিস। আমরা প্রিভিয়াস ক্লাসে কোষ চক্র পর্যন্ত সম্পূর্ণ পড়েছিলাম। আজকে আমরা মাইটোসিস পড়ব এন্ড আমরা আরেকটা ক্লাসে মায়োসিস সম্পূর্ণ শেষ করে দিব। তো প্রথমেই আমরা যদি একটু মাইটোসিসের সংজ্ঞাটা দেখি, সেটা বলছে যে কোষ বিভাজনে একটি প্রকৃত কোষের নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয় একবার বিভাজিত হয়ে মাতৃকোষের অনুরূপ সমগুণ সম্পন্ন ও সম আকৃতির দুইটা অপত্য কোষ তৈরি করে, তাকে আমরা বলতেছি মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন। আচ্ছা, এখন সংজ্ঞা থেকে আমাদের কি কি লাগবে? প্রথম কথা দেখো, আমাদের এখানে একটা বলছে নিউক্লিয়াস ও ক্রোমোজোমের বিভাজিত হয়। তাহলে আমরা যদি বলি যে মাইটোসিসে কার কার বিভাজন ঘটে, নিউক্লিয়াস এবং ক্রোমোজোম। আমরা যখন প্রিভিয়াস ক্লাস তোমাদেরকে পড়াইছিলাম, তোমাদেরকে বলা হয়েছিল যে অ্যামাইটোসিসে আমাদের বিভাজনটা কার হয়, সেখানে হয়েছিল নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম। আর এখন কার হবে? এখন হবে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম। এখানে সাইটোপ্লাজমের বিভাজন হয়, বাট অ্যাকচুয়াল যদি আমরা ধরি নিউক্লিয়াস এবং ক্রোমোজোমটা হবে। ঠিক আছে, ওকে। দেন আমাদের এখানে একটা জিনিস দেখো, একবার কথাটা আছে, উভয় কথাটা আছে। মানে আমরা যদি বলি যে মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াসের কয়বার বিভাজন হবে, অ্যান্সার কি হবে? একবার। ক্রোমোজোমের কয়বার হবে? একবার। কেন এগুলা পড়াচ্ছি, একটু যখন আমরা মায়োসিস পড়াবো তখন ক্লিয়ার হবে। দেন আমাদের দেখো অপত্য কোষ কয়টা তৈরি হচ্ছে? দুইটা অপত্য কোষ তৈরি হচ্ছে। এই অপত্য কোষগুলো কার মতো হচ্ছে? মাতৃকোষের অনুরূপ হচ্ছে। তো এখান থেকে বিভিন্ন টাইপ এমসিকিউ করা যায়, হ্যাঁ। এবং অপত্য কোষগুলো সমগুণ সম্পন্ন এবং সম আকৃতির, যেহেতু সেম টু সেম, তাই এটাকে বলা হচ্ছে সমীকরণিক কোষ বিভাজন। ওকে, সো এখন আমরা একটু আসি যে আমাদের মাইটোসিসে অ্যাকচুয়ালি দুই ধরনের বিভাজন হয়। আমাদের মাইটোসিসে কয় ধরনের বিভাজন হবে? মাইটোসিসে আমাদের দুই ধরনের বিভাজন হয়। একটা হচ্ছে আমরা যদি ধরি সেটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। প্রথমে আমাদের কি হয়? প্রথমে আমাদের যে বিভাজনটা হয় নিউক্লিয়াসের বিভাজন। দেন আমাদের হবে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। ঠিক আছে, সাইটোপ্লাজমের বিভাজন। তো আমরা এই নিউক্লিয়াসের বিভাজনটাকে বলবো হচ্ছে ক্যারিওকাইনোসিস। তো আমরা নিউক্লিয়াসের বিভাজনটাকে কি বলবো? ক্যারিওকাইনোসিস, ক্যারিওকাইনেসিস। আর সাইটোপ্লাজমের বিভাজনটাকে আমরা বলবো হচ্ছে সাইটোকাইনেসিস। ঠিক আছে, ওকে। দেন আমরা যদি একটু চিন্তা করি, যেমন আমরা অ্যামাইটোসিসে পড়ছিলাম যে আমাদের সর্বপ্রথম এটা প্রত্যক্ষ করেন কে, তো আমরা একইভাবে মাইটোসিসেরটাও দেখব। তো মাইটোসিসে আমরা যদি দেখি যে প্রথম আবিষ্কার বা প্রত্যক্ষ করেন, আমরা প্রত্যক্ষটাই দেই, যে প্রথম প্রত্যক্ষ করেন তার নাম হচ্ছে বিজ্ঞানী স্লাইখার। বাট স্লাইখার এখানে আসলে সম্পূর্ণ মাইটোসিসটা দেখেন নাই। স্লাইখার কি দেখছেন? স্লাইখার জাস্ট ক্যারিওকাইনোসিসটা দেখেছিলেন। স্লাইখার কি দেখছিলেন? তিনি জাস্ট ক্যারিওকাইনোসিসটা দেখেছিলেন। কি দেখছিলেন? ক্যারিওকাইনেস দেখেছিলেন। আচ্ছা, তাহলে সম্পূর্ণ কোষ বিভাজনটাকে দেখেন। আসলে সম্পূর্ণ কোষ বিভাজনটা কেউই দেখেন নাই, এটা ভাগে ভাগে দেখেছেন। দেন আমাদের যদি আমরা এখানে বলে থাকি সাইটোকাইনেসিস কে দেখেছেন, তখন একটা বিজ্ঞানী আসে চার্লস ওটিস হুইটম্যান। এখন এই সম্পূর্ণ বিভাজনটা দেখে নামকরণ করেন যিনি, নামকরণ মানে মাইটোসিস নামকরণ করেন যিনি, তার নাম হচ্ছে বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং। নামটা আবার এসে পড়ছে আমাদের, তাই না? আচ্ছা, তো ওয়াল্টার ফ্লেমিং কিসের নামকরণ করেন? এই মাইটোসিস কোষ বিভাজনের নামকরণ করেন। ঠিক আছে, ওকে। দেন আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এই মাইটোসিসের রাসায়নিক প্রক্রিয়া কারা ব্যাখ্যা করেন? তাহলে এর মাইটোসিসের আমরা যদি বলি রাসায়নিক গঠন ব্যাখ্যা করেন কে? ব্যাখ্যা করেন হচ্ছে দুইটা বিজ্ঞানী, একটা হচ্ছে ককরাম ও ম্যাককলে। ঠিক আছে, তো এই ছিল মাইটোসিস নিয়ে আমাদের বেসিক কিছু কথাবার্তা। দেন আমরা পড়বো হচ্ছে আমাদের মাইটোসিসটা অ্যাকচুয়ালি কোথায় ঘটতেছে। ঠিক আছে, তো আমাদের মাইটোসিস দেখো আমি বলে দিছি, এখানে কাণ্ড, শাখা প্রশাখার শীর্ষ, মূলের বর্ধিষ্ণু অঞ্চল, ক্যাম্বিয়াম, অঙ্গ প্রত্যঙ্গ, জননাঙ্গের গঠন ও বৃদ্ধি। এখন দেখো এখানে একটা কথা, জননাঙ্গের গঠন ও বৃদ্ধিটা কিন্তু মাইটোসিস। বাট আমরা যখন বলবো জনন কোষ, জনন কোষে তখন আমাদের হবে কি? মায়োসিস। এখন প্রশ্ন বলবো ভাইয়া জনন কোষ কোনগুলা? আমরা জানি আমাদের দুইটা জনন কোষ আছে, একটা হচ্ছে শুক্রাণু ও ডিম্বাণু। ঠিক আছে,
শুক্রাণু এবং ডিম্বাণু। আমরা যখন তোমাদেরকে পড়াইছিলাম ফার্স্ট লেকচারে, বলছিলাম কোন কোষগুলা বিভাজিত হয় না, তো সেখানে জনন কোষ আসছিল, তাই না? জনন কোষ বিভাজিত হচ্ছে না। তো এই ছিল আমাদের বেসিক কিছু কথাবার্তা। এখন আমরা যদি একটু চলে আসি মাইটোসিসের ধাপে, তো আমরা জানি আমাদের মাইটোসিসের ধাপ কয়টা? 5টা। মাইটোসিসের এই যে 5টা ধাপ, এগুলা কার ধাপ? এগুলা হচ্ছে আমাদের ক্যারিওকাইনোসিসের ধাপ, মানে এখানে মেইনলি আমাদের নিউক্লিয়াসের বিভাজন ঘটে, ঠিক আছে? অবশ্যই ক্রোমোজোমেরও বিভাজন ঘটবে, বাট আমরা যখন সাইটোকাইনোসিস এবং ক্যারিওকাইনোসিসের কথা বলছি তখন এখানে অ্যাকচুয়ালি হবে ক্যারিওকাইনেসিসের ধাপ, ঠিক আছে? আচ্ছা, তো প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এখন এইগুলো আমরা তো 9-10 থেকেই পড়ে আসতেছি ধাপগুলা। এখন এখান থেকে একটু যদি খেয়াল করো, আমাদের বায়োলজিতে ম্যাক্সিমাম নামগুলা গ্রিক শব্দ থেকে আসছে। যেমন এই প্রোফেজটা, এটা গ্রিক প্রো থেকে আসছে। এই প্রো গ্রিক মানে হচ্ছে প্রাক, প্রাক। তাহলে ফেজ মানে কি? ধাপ, মানে প্রাক ধাপ, মানে প্রথম ধাপ। দেখো মেটা কথাটা আসলে মধ্য আসবে, গ্রিক মেটা শব্দের মানে হচ্ছে মধ্য, তার মানে এটা কি হবে? প্রাক মধ্য পর্যায়। একইভাবে মেটা মানে মধ্য, এনা মানে গ্রিক গতি, দেন টেলো মানে আমাদের গ্রিক শেষ বা আদ্য বোঝাচ্ছে, ঠিক আছে? তো এই গ্রিক শব্দগুলোর মিনিং গুলো আমরা একটু পড়ে ফেলবো। এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি দেখছি কয়েকবার আসছে, ইভেন আরো আদার্স কিছু ইউনিভার্সিটি প্রশ্নতেও এটা চলে আসছে, যে গ্রিক শব্দ থেকে। তো আমরা তোমাদের সবকিছুই পড়াই দিব, জাস্ট তোমরা আমাদেরকে একটু ফলো করতে হবে, ঠিক আছে? এখন আমরা আসলে ধাপগুলো একটু শেষ করি। ফার্স্টলি আসে প্রোফেজ। আচ্ছা, এই প্রোফেজটা হচ্ছে কি? আমাদের প্রথম ধাপ, তাই না? এটা হচ্ছে প্রথম, মনে রাখবা, এবং দীর্ঘস্থায়ী ধাপ। মানে সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ কোনটা? এটা হচ্ছে প্রোফেজ, দীর্ঘস্থায়ী ধাপ। তো আমাদের প্রোফেজে আসলে হচ্ছেটা কি আমরা যদি একটু খেয়াল করি, প্রথমে এখানে বলছে জল বিয়োজন শুরু হয় কার? ক্রোমোজোমের। এখানে আমাদের মেনলি কি হয়? ক্রোমোজোমের জল বিয়োজন শুরু হচ্ছে। এখন ক্রোমোজোমের জল বিয়োজন শুরু হলে মানে কি? জল বিয়োজন মানে আমরা বলতেছি ডিহাইড্রেশন, ঠিক আছে? এখন এই যে ডিহাইড্রেশনটা হচ্ছে, কি হচ্ছে? এই ডিহাইড্রেশন হওয়ার ফলে আমাদের ক্রোমোজোম গুলো সংকুচিত হচ্ছে, খাটো হচ্ছে, মোটা হচ্ছে। এখন সংকুচিত যখন হবে, খাটো যখন হবে, মোটা যখন হবে, তখন রং ধারণ ক্ষমতা বেড়ে যাবে। আচ্ছা, রং ধারণ ক্ষমতা যখন বাড়বে, মোটা হবে, তখন আমরা কি এগুলাকে দেখতে পাবো না ভালো করে, এবং আমরা বলবো তখন কি হয়? আমাদের ক্রোমোজোম গুলো মেনলি দৃষ্টিগোচর হয়। কি হয়? দৃষ্টিগোচর হয়। এই পর্যায়ে ক্রোমোজোম গুলা আমাদের কি হয়? দৃষ্টিগোচর হয়। আচ্ছা, এখন আমি যদি বলি যে নিউক্লিয়াস ও নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটতে থাকে এরপরে, ঠিক আছে? এখন এই জিনিসটা আমরা একটু পরেই তোমাদেরকে ক্লিয়ার করে দিব, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, ঘটতে থাকে মানে কি? মানে আস্তে আস্তে এটা বিলুপ্ত হতে থাকে, তাই না? দেন আমরা যদি একটু দেখি, এইখানে দেখো নিউক্লিয়াসটা একটু বড় বড় লাগতেছে না? তো আমাদের এইখানে আমাদের প্রোফেজে নিউক্লিয়াসটা বড় হয়। প্রোফেজের কি হয়? আমাদের নিউক্লিয়াসটা বড় হয়, নিউক্লিয়াস বড় হয়। আচ্ছা, এখন আমার প্রশ্ন যে ক্রোমোজোম সংকুচিত কেন হচ্ছে, ঠিক আছে? এই পর্যায়ে ক্রোমোজোম সংকুচিত কেন হচ্ছে? তো এই পর্যায়ে ক্রোমোজোমের সংকোচনের কারণ হচ্ছে, এই যে সংকুচিতটা হচ্ছে, এই সংকুচিত কেন হচ্ছে? কারণ হচ্ছে আমাদের কিছু প্রোটিন আছে, এই কিছু প্রোটিনের ফসফোরাইলেশনের মাধ্যমে, কিছু প্রোটিনের ফসফোরাইলেশনের জন্য আমাদের এগুলো সংকুচিত হচ্ছে, ঠিক আছে? ফসফোরাইলেশন এর জন্য। তো কিছু প্রোটিনের ফসফোরাইলেশনের জন্য আমাদের মেইনলি কি হচ্ছে? ক্রোমোজোম গুলো সংকুচিত হচ্ছে। এখন এই প্রোটিনের ফসফোরাইলেশন একটু মনে করলে তোমরা দেখতে পারবে, আমরা প্রিভিয়াস ক্লাসে বলছিলাম না, সিডিকে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, এটা কি করে? ফসফোরাইলেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। তো এই যে প্রোটিনের ফসফোরাইলেশনটা, এটা কার জন্য হচ্ছে? সিডিকে। এখন সিডিকে কি একসাথে থাকতে পারে? সিডিকে কখনো একসাথে থাকতে পারে না। তাহলে সাইক্লিন সিডিকে এর সাথে যুক্ত হয়ে, তাহলে সাইক্লিন সিডিকেটা কি করে? আমাদের কি করে? যে প্রোটিনের ফসফোরাইলেশন করায়, এবং এই প্রোটিনের যখন ফসফোরাইলেশন হয় তখন ক্রোমোজোম গুলা সংকুচিত হয়, খাটো হয়, মোটা হয়। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আমরা এখানে দেখো, এটা হচ্ছে একটা ক্রোমোজোম না? এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ক্রোমাটিড। আচ্ছা, ক্রোমাটিডটা কি? এই ক্রোমাটিডটা হচ্ছে ক্রোমোজোম গুলা যখন অনুদৈর্ঘ্যে দুইটা ভাগে ভাগ হয়। তাহলে ক্রোমাটিডটা কি? আমাদের ক্রোমোজোম যখন
অনুদৈর্ঘ্য বরাবর। এখন দেখো তোমাদেরকে এমসিকিউতে কিন্তু এত যে ইজি দিবে তাও না, ঠিক আছে? আমি এমসিকিউটা বলতেছি, অনুদৈর্ঘ্য বরাবর হয় বা বিভক্ত হয়। তো তোমাদের প্যাচ দিবে কি জানো? তোমাদের সুন্দর মতো অনেকগুলো অপশনের মাধ্যমে এই অনুদৈর্ঘ্যের জায়গায় দিয়ে দিবে কি অনুপ্রস্থ, তখনই কিন্তু ভুল হবে। তো আমাদের ক্রোমাটিড গুলা ক্রোমোজোম গুলো যখন অনুদৈর্ঘ্য বরাবর ভাগ হবে তখন আমরা তাকে বলবো ক্রোমাটিড। দেন দেখো আমাদের এই ধাপে কি হচ্ছে, স্পিন্ডল তন্তু সৃষ্টির সূচনা হচ্ছে। তো স্পিন্ডল তন্তু আমরা কাকে বলতেছি? আমরা জানি স্পিন্ডল। আচ্ছা, এখন স্পিন্ডল তন্তু তৈরি করে কারা? আমরা আগের লেকচারে এটাও পড়ছিলাম, তাই না? আমাদের উদ্ভিদ কোষে স্পিন্ডল তন্তু তৈরি করতেছে কে? মাইক্রোটিউবিউলস। কে পড়তেছে? মাইক্রোটিউবিউলস, তাই না? আরে সরি। আর প্রাণী কোষে কারা করতেছে? আমাদের প্রাণী কোষে কারা করতেছে? এটা প্রাণী কোষে করতেছে হচ্ছে সেন্ট্রিওল। এই হচ্ছে আমাদের এখানে কথা। তো এই হচ্ছে আমাদের প্রোফেসের কথা। আরেকটা জিনিস তোমরা একটু পড়ে ফেলবা, প্রোফেসে আমাদের একটা জিনিস হয়, স্পাইরালাইজেশন ঘটে। কি হয়? স্পাইরালাইজেশন ঘটে। এই প্রোফেস ধাপে কি হয়? আমাদের ক্রোমোজোম গুলো স্পাইরালাইজেশন ঘটবে। তো এই ছিল আমাদের প্রোফেস নিয়ে কথা। এখানে আশা করছি আর তোমাদের কিচ্ছু দরকার নাই। দেন আমরা চলে যাব হচ্ছে প্রোমেটাফেজে। আচ্ছা, প্রোমেটাফেজটা খুবই ইজি। প্রোমেটাফেজে অল্প ইনফরমেশন। প্রোমেটাফেজকে আমরা বাংলায় বলছি কি? প্রাক মধ্য পর্যায়। তো এখানে ফার্স্টলি আমাদের দেখো, আমরা বলছিলাম যে স্পিন্ডল তন্তু সৃষ্টির সূচনা করতেছে। তো ওইটাতে শুরু হইছে, আর সৃষ্টি হয় কোথায়? এই দেখো আমাদের একটা স্পিন্ডল যন্ত্র তৈরি হয়েছে। সৃষ্টি হইলো প্রোমেটাফেজে, ঠিক আছে? সৃষ্টি হইলো কোথায়? প্রোমেটাফেজে। দেন আমাদের এখানে বলছে ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়। তো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের কোন ধাপে ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়। এগুলা আমাদের অ্যাডমিশন অনেকবার আসছে এই প্রশ্নটা। দেন ক্রোমোজোম গুলা বিষুবীয় অঞ্চলে। আমরা যদি দেখি ক্রোমোজোম গুলা কোথায় আসছে? বিষুবীয় অঞ্চলে। এখন প্রশ্ন করবো ভাইয়া বিষুবীয় অঞ্চলটা কি? এটা হচ্ছে, আমরা যদি একটু দেখি, এই হচ্ছে আমাদের কি সম্পূর্ণ একটা স্পিন্ডল যন্ত্র। এই স্পিন্ডল যন্ত্রের দুই যে প্রান্ত আছে, এই দুইটা প্রান্তকে আমরা বলতেছি মেরু। কি বলতেছি? মেরু। তো এই স্পিন্ডল যন্ত্রের মনে রাখতে হবে যে আমাদের স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী স্থানকে বলতেছে দুই মেরুর মধ্যবর্তী স্থান। এটা কি? দুই মেরুর মধ্যবর্তী স্থান। তো এখন আমাদের এই যে এই মাঝখানে যে স্থানটা আছে এটাকে আমরা বলতেছি হচ্ছে কি? বিষুবীয় অঞ্চল। তো ক্রোমোজোম গুলা এই বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হতে থাকে মানে কি? হয় নাই কিন্তু, আস্তে আস্তে আসতেছে বিষুবীয় অঞ্চলে, আস্তে আস্তে আসতেছে। দেন আমরা যদি একটু দেখি যে আমাদের, আচ্ছা এখন আমরা যদি একটু এই স্পিন্ডল যন্ত্র নিয়ে কথা বলি। দেখো, তো এই হচ্ছে, আমরা ধরো একটা স্পিন্ডল যন্ত্র আঁকাই। ধরো এই হচ্ছে আমাদের একটা স্পিন্ডল যন্ত্র। তো এই স্পিন্ডল যন্ত্রে আমাদের এইখানের এই প্রান্তগুলাকে মেরু বলতেছি। এখন দেখো, এই যে আমাদের যে একটা তন্তু এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বিস্তৃত, এগুলাকে আমরা কি বলবো? এইগুলাকে আমরা বলবো হচ্ছে স্পিন্ডল ফাইবার, তাই না? এগুলাকে আমরা কি বলতেছি? স্পিন্ডল ফাইবার। তো ওকে, এখন আমরা জানি এই স্পিন্ডল ফাইবারের সাথে আবার কি যুক্ত থাকে? এই স্পিন্ডল ফাইবারের সাথে আমাদের সেন্ট্রোমিয়ার যুক্ত থাকে, তাই না? এই স্পিন্ডল ফাইবারের সাথে যেভাবে সেন্ট্রোমিয়ারের সাথে দেন ক্রোমোজোম গুলা থাকে, তাই না? তো এই স্পিন্ডল ফাইবারের যে অংশে আমার সেন্ট্রোমিয়ারটা যুক্ত থাকে তাকে আমরা বলবো কি? ট্র্যাকশন ফাইবার। তাহলে ট্র্যাকশন ফাইবার কাকে বলতেছি? ট্র্যাকশন ফাইবার। এগুলো এক কথায় আমাদের আসে প্রশ্ন যে আমাদের সেন্ট্রোমিয়ার গুলো আমাদের স্পিন্ডল তন্তুর যে স্থানে যুক্ত থাকে, ঠিক আছে? স্থানে যুক্ত থাকে। আচ্ছা, এগুলাকে ওই স্থানকে বলতেছি ট্র্যাকশন ফাইবার। এখন দেখো, যুক্ত কি শুধু ট্র্যাকশন ফাইবার করতেছে, সেন্ট্রোমিয়ারও যুক্ত হইতেছে না। এবং মনে রাখবা যে আমাদের এইগুলা সেন্ট্রোমিয়ারের কোথায় যুক্ত হয়? সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোরের মোটর প্রোটিনে যুক্ত হয়। কোথায়? সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোরের মোটর প্রোটিনে যুক্ত হয়। কোথায় যুক্ত হয়? কাইনেটোকোরের মোটর প্রোটিনে যুক্ত হচ্ছে, ঠিক আছে? যুক্ত হয়। ওকে,
এরপরে আমরা যদি তো এখানে আমরা একটু স্পিন্ডল যন্ত্র সম্পর্কে দেখলাম, দেন আমরা এখানে পাচ্ছি দ্য মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা জিনিস, সেটা হচ্ছে নিউক্লিয়াস ও নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটে। এবার বলবো ভাইয়া একটু আগে বললেন ঘটতে থাকে, এখন আবার বলতেছেন ঘটে। আমরা এটা এখনো ক্লিয়ার করবো না, আমরা ক্লিয়ার করবো নেক্সট ধাপে, মেটাফেজে গিয়ে জিনিসটা তোমাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার করে দিব, ঠিক আছে? ওকে, সো এই ছিল আমাদের প্রোমেটাফেজ নিয়ে আশা করতেছি আর কিছু তোমাদের দরকার নাই। দেন আমরা যদি একটু চলে যাই, মাইটোটিক সেন্টার একটা নামে জিনিস আছে, ঠিক আছে? মাইটোটিক সেন্টার। এখন এই মাইটোটিক সেন্টার জিনিসটা কি? মাইটোটিক সেন্টারটা হচ্ছে যে আমাদের যে সকল বস্তুগুলা মেইনলি আমাদের স্পিন্ডল যন্ত্র তৈরিতে ভূমিকা রাখবে তারা এই মাইটোটিক সেন্টার হিসেবে কাজ করবে। এখন আমি বলতেছি যে উদ্ভিদ দেহে মাইটোটিক সেন্টার হিসেবে তাহলে কে কাজ করতেছে, তো তুমি তখন মনে করবা যে মাইটোটিক সেন্টার হিসেবে হচ্ছে যারা স্পিন্ডল যন্ত্র তৈরি করার জন্য কাজ করে। কারা কাজ করে? মাইক্রোটিউবিউলস। তাহলে এখন যদি আমি বলি তোমাদেরকে প্রাণী দেহে কারা করে, প্রাণী দেহে কারা করতেছে? সেন্ট্রিওল। তো এটা একটু ভালো করে মাথায় রাখবা, মাইটোটিক সেন্টারটা। ওকে ওকে, সো এই হচ্ছে আমাদের প্রোমেটাফেজ। দেন আমরা চলে যাই মেটাফেজে। মেটাফেজটা দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা ধাপ, মধ্য পর্যায়ে বলতেছি। আচ্ছা, একটা জিনিস আমি একটু মিস করছি, প্রোমেটাফেজটাকে আমরা বলতেছি হচ্ছে স্বল্পস্থায়ী একটা পর্যায়, তাই না? প্রোমেটাফেজটা কি স্বল্পস্থায়ী, আর আমাদের প্রোফেজ ছিল দীর্ঘস্থায়ী। এবার মেটাফেজটা হচ্ছে সর্বাধিক ক্ষণস্থায়ী, মানে সবচেয়ে বেশি কম সময় হয় হচ্ছে আমাদের মেটাফেজ, ঠিক আছে? তারপর কম হবে কে? তারপরে কম হবে হচ্ছে তোমাদের মানে মেটাফেজের থেকে একটু বেশি সময় লাগবে প্রোমেটাফেজ। মেটাফেজ হচ্ছে সর্বাধিক ক্ষণস্থায়ী ধাপ। হ্যাঁ, তো মেটাফেজটা কি হচ্ছে দেখো, আমরা বলছিলাম না ক্রোমোজোম গুলা বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়, মানে আসতে থাকে। আর এই মেটাফেজে এসে এগুলা দেখো এই যে আমাদের সব বিষুবীয় অঞ্চলে চলে আসে। তাহলে বিষুবীয় অঞ্চলে চলে আসে যদি বলে তখন আমরা বলবো মেটাফেজ, যদি বলি বিন্যস্ত হতে থাকে তখন বলবো কি? প্রোমেটাফেজ। তো এই ধরনের কোয়েশ্চেন গুলাই কিন্তু তোমাদের অ্যাডমিশন টেস্টে দেয় প্যাচ লাগানোর জন্য, বুঝতে পারছো? আচ্ছা, মেটাকাইনেসিস ঘটে। এখন মেটাকাইনেসিস জিনিসটা কি দেখো, ক্রোমোজোম গুলা কই আসলো? বিষুবীয় অঞ্চলে। তো এই ক্রোমোজোমে বিষুবীয় অঞ্চলে আসার প্রক্রিয়াকে বলি মেটাকাইনেসিস। তাহলে মেটাকাইনেসিস আমরা কাকে বলতেছি? ক্রোমোজোমের বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হওয়াকে ক্রোমোজোমের বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হওয়াকেই আমরা বলতেছি হচ্ছে কি? মেটাকাইনেসিস, ঠিক আছে? তো এই যে বিষুবীয় অঞ্চলে আসছে, দেন হচ্ছে এখানে আমাদের ক্রোমোজোমের কন্ডেনসেশন ঘটে, খুবই বেশি গুরুত্বপূর্ণ একটা জিনিস, ঠিক আছে? কন্ডেনসেশন জিনিসটা কি? আচ্ছা, আমরা যখন এই ক্রোমোজোমটা মেটাফেজ দশায় আছে তখন ক্রোমোজোমের সর্বোচ্চ, মনে রাখবা, তখন ক্রোমোজোমটা সর্বোচ্চ খাটো, মোটা ও সংকুচিত হয়, মানে সর্বোচ্চ প্রোফেজের থেকেও বেশি খাটো, মোটা ও সংকুচিত হচ্ছে, সংকুচিত। তো এই সংকুচিত হওয়াকেই আমরা বলতেছি হচ্ছে কি? কন্ডেনসেশন। হওয়াকে কি বলা হয়? কন্ডেনসেশন বলা হচ্ছে। এখন এই যে প্রক্রিয়ায় হচ্ছে, মেনলি আমাদের এবার আসো, যে প্রক্রিয়ায় আমাদের এটা হচ্ছে, মানে এই খাটো মোটা হচ্ছে, সেই প্রক্রিয়াকে আমরা বলবো হচ্ছে সুপার কয়েলিং প্রক্রিয়া। কি প্রক্রিয়া? সুপার কয়েলিং প্রক্রিয়া হচ্ছে, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো একটু ভালো করে বুঝতে হবে। এবং এখান থেকেও আমি এটা ভুল করছিলাম, বোর্ড এক্সামে আমি এটা ভুল করছিলাম। তো আমার অপশনে দেওয়া ছিল কি? প্রশ্নটা ছিল যে ক্রোমোজোমের সর্বোচ্চ খাটো, মোটা ও সংকুচিত হওয়াকে কি বলা হয়, ঠিক আছে? তো অপশনে আমার কন্ডেনসেশনও ছিল, সুপার কয়েলিংও ছিল, আমি দাগাই দিয়ে আসছি সুপার কয়েলিং, ঠিক আছে? অ্যাকচুয়ালি অ্যান্সার কি হবে? কন্ডেনসেশন। কেন হচ্ছে দেখো, আমি যদি বলি তোমাকে হওয়াকে, মানে এটা খাটো, মোটা ও সংকুচিত হইছে, তখন এটাকে আমরা বলবো হচ্ছে কন্ডেনসেশন। বাট যেই প্রক্রিয়ায় হচ্ছে, যদি তুমি দেখো প্রক্রিয়া কথাটা থাকে, সেটা হচ্ছে সুপার কয়েলিং। আমি এটা ভালো করে পড়ে যাইনি, দেখে ভুল করে আসছি। তো এই অধ্যায় ইজি হইলেও এই অধ্যায় থেকে কিন্তু বহু প্যাচ মার্কের প্রশ্ন আছে, ঠিক আছে? যেগুলা তোমাদের অ্যান্সার করতে মোটামুটি 12টা বাজবে যদি ঠিক মতো না দেখো। তো এগুলা দেখো, আমরা সবই ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, দেন আমরা যদি একটু দেখি যে এখানে দেখো ক্রোমোজোমটা যখন সর্বোচ্চ খাটো মোটা হইছে, তার মানে কি আমরা দেখতে পারতেছি না, মানে এটাকে একদম ক্লিয়ার দেখতে পারবো না। প্রথমেই তো প্রোফেজেই তো দৃষ্টিগোচর হয়েছিল, এখন আরো দৃষ্টিগোচর হয়েছে, যার কারণে মনে রাখবা এখানে আমাদের ক্রোমোজোম সংখ্যা কি করা যায়, মানে এদের আকার আকৃতি নির্ণয় করা যায়। তাহলে এই পর্যায়ে এদের সংখ্যা
আকার আকৃতি নির্ণয় করা যায়, আকৃতি নির্ণয় করা যায়, বুঝতে পারছো? আচ্ছা, ওকে। দেন আমাদের এখানে দেখো নিউক্লিওলাস ও নিউক্লিয়ার এনভেলপের সম্পূর্ণ বিলুপ্তি। এইবারে বলবো আরে ভাই আবারও আসছে এই জিনিসটা, এবার আসলে জিনিসটা ক্লিয়ার করি। তো আমাদের প্রোফেজ যে জিনিসটা ছিল, যখন আমরা প্রোফেজে দেখছিলাম তখন মেইনলি কি হয়েছিল, প্রোফেজে যদি আমরা একটু দেখি, দেখো এখানে দেখতেছো না সুন্দর মতো একটা নিউক্লিওলাস আছে না, এখানে আসলে আমাদের বিলুপ্তিটা শুরু হয়, মানে এটা যে বিলুপ্তি হবে এই প্রক্রিয়াটা শুরু হয়। তো আমাদের প্রোফেজটা কি হবে, এখানে হচ্ছে আমাদের ঘটতে থাকে, কি ঘটতে থাকে হবে, বুঝছো, মানে কি আস্তে আস্তে হয়। এরপরে আমরা আসি প্রোমেটাফেজে। প্রোমেটাফেজে যেটা হয়, প্রোমেটাফেজে যেটা হচ্ছে যে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার এনভেলপটা আমাদের কি এখানে কিন্তু দেখা যাচ্ছে, তার মানে ছিল, বাট কি হয় আস্তে আস্তে আমাদের এখান থেকে একদম বিলুপ্ত হয়ে যায়, যার কারণে বলা হয়েছে বিলুপ্তি ঘটে, মানে আমাদের বিলুপ্ত হইতে 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 এখানে দেখা যায়, বাট এই পর্যায়ে সে কি হয় বিলুপ্ত ঘটে। তাহলে আমরা কি বলবো, এখানে আমাদের বিলুপ্ত ঘটতেছে, বিলুপ্ত ঘটে কথাটা থাকবে। আর মেটাফিজিক্স দেখো তো, মেটাফিজিক্স কি দেখাই যাইতেছে এটা নাই একদম, এটা কি একদমই নাই, আমাদের নিউক্লিয়াস ও নিউক্লিয়ার এনভেলপ কি নাই, যার কারণে এটাকে আমরা ঘটে লিখছি এখানে, সরি থাকে হবে। তো এখানে আমরা কি বলবো, এখানে আমাদের বিলুপ্ত থাকে। তো আমরা যখন তোমাদেরকে কোশ্চেন ব্যাংক সলভ করাবো তখন এগুলা বারবার পাবা, এই তিনটা জিনিস বারবার পাবো আমরা কোশ্চেন ব্যাংক সলভ করানোর সময়, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আপাতত কনসেপ্টটা বুঝো যে বিলুপ্তি শুরু হয় প্রোফেজে, শুরু হয়ে শেষ হয় প্রোমেটাফেজে, এবং একদমই থাকে না মেটাফেজে। ঠিক আছে, দেন আমাদের দুইটা অপত্য সেন্ট্রোমিয়ার তৈরি হচ্ছে মেটাফেজে। অপত্য সেন্ট্রোমিয়ার তৈরি হওয়ার মানে কি, এখানে আমাদের সেন্ট্রোমিয়ারের বিভাজন হচ্ছে। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের মেটাফেজ। আচ্ছা, এখন দেখো অ্যানাফেজ, আমরা পড়ছিলাম কি মাত্রই বললাম যে অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি হয় মানে কি সেন্ট্রোমিয়ারের বিভাজন হয়। তো সেন্ট্রোমিয়ারের বিভাজন মানে কি সেন্ট্রোমিয়ার পৃথক হওয়ার সাথে সাথে এটা শুরু হয়। তাহলে আমাদের প্রশ্ন আসবে যে অ্যানাফেজটা কখন শুরু হচ্ছে, সেন্ট্রোমিয়ার পৃথক হওয়ার সাহায্যে। দেন দেখো পৃথক হয়ে আমরা পড়ছিলাম তখন ছিল কই বিষুবীয় অঞ্চল, বাট এগুলা কি বিষুবীয় অঞ্চলে আছে, নাই, কই গেছে, এই দেখো মেরুর দিকে চলতেছে, তাই না? তো দেখো অপত্য ক্রোমোজোম গুলো মেরুমুখী চলতে থাকে। দেন প্রত্যেকটা ক্রোমাটিড, আমরা ক্রোমাটিড অলরেডি পড়ে আসছি, অপত্য ক্রোমোজোমে দেখো এই যে একটা ক্রোমাটিড আস্তে আস্তে ক্রোমোজোমে পরিণত হচ্ছে। এই ক্রোমোজোম গুলা দেখতে ইংরেজি ভি এল জে আই এর মতো দেখা যায়। আচ্ছা, এখন যদি ইংরেজি ভি এর মতো দেখা যায় তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে মেটাসেন্ট্রিক। এটাকে কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে মেটাসেন্ট্রিক। মেটাসেন্ট্রিক আমাদের যে মানুষের সেক্স ক্রোমোজোম আছে, মানুষের আমরা জানি ক্রোমোজোম কয় জোড়া, মানুষের ক্রোমোজোম হচ্ছে কয় জোড়া বলো, 23 জোড়া। এখন 23 জোড়া মানে কয়টা, 46টা। এর মধ্যে আমাদের এক জোড়া, এই এক জোড়া ক্রোমোজোমকে আমরা বলে থাকি হচ্ছে সেক্স ক্রোমোজোম। ঠিক আছে, আর সরি, আর বাকি যে 22 জোড়া থাকে, এই 22 জোড়াকে আমরা কি বলে থাকি, এই 22 জোড়াকে আমরা বলে থাকি হচ্ছে অটোজোম। কি বলে থাকি, অটোসোম। ঠিক আছে, বা অটোজোম। তো আমাদের এই যে সেক্স ক্রোমোজোমে দুইটা ক্রোমোজোম আছে না, একটা হচ্ছে সরি দুইটা ক্রোমোজোম থাকবে, তাই না, শুক্রাণু ডিম্বাণু বলতেছি কেন, যাই হোক। তো এখন এই যে মেটাসেন্ট্রিকটা আছে আমাদের, মানে এক্স ক্রোমোজোম থাকে আর হচ্ছে ওয়াই ক্রোমোজোম থাকে, তাই না? তো এই ভিটা হচ্ছে মেইনলি আমাদের এক্স ক্রোমোজোম, মানে এক্স ক্রোমোজোমের শেপটা হয় ভি আকৃতির। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলতেছি কি এক্স ক্রোমোজোম, পুরোটা না লিখে এক্স ক্রোম লিখলাম। এলটাকে আমরা বলি হচ্ছে মেটাসেন্ট্রিক, এটাকে আমরা বলবো এখন সাব মেটাসেন্ট্রিক। তাহলে এল আকৃতির যে ক্রোমোজোম এদেরকে কি বলা হয়, সাব মেটাসেন্ট্রিক। যেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। কি বলবো, অ্যাক্রোসেন্ট্রিক। আর আইটাকে বলবো হচ্ছে আমরা টেলোসেন্ট্রিক। টেলোসেন্ট্রিক। আচ্ছা, আমরা মানুষের ওয়াই ক্রোমোজোমটা তাহলে কোন সেন্ট্রিক বলতো, ওয়াই ক্রোমোজোমটা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। ঠিক আছে, মানুষের যে ওয়াই ক্রোমোজোম সেটা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। তো এই এক্স ক্রোমোজোম কেমন, মেটাসেন্ট্রিক, ওয়াই ক্রোমোজোম অ্যাক্রোসেন্ট্রিক। আকৃতিগুলা দেখতে কেমন, এটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখানে।
ঠিক আছে। দেন আমাদের ক্রোমোজোমের দ্বিত্বন হয়। এখন এই জিনিসটা নিয়ে খুবই প্যারা, ক্রোমোজোমের দ্বিত্বন কই হয়, মেটাফেজ না অ্যানাফেজ, মেটাফেজ না অ্যানাফেজ। ক্রোমোজোমের দ্বিত্বন অ্যাকচুয়ালি হয় অ্যানাফেজ, বাট এই কনফিউজিং প্রশ্নগুলো অ্যাকচুয়ালি দেয় না অ্যাডমিশনে, ঠিক আছে, বাট তোমরা তো অ্যানাফেজ পড়বা। দেন আমরা চলে আসি টেলোফেজ। টেলোফেজ কি? প্রোফেজের উল্টা, তাই না? তো এখানে ক্রোমোজোমের জলযোজন ঘটলে সংকুচিত জায়গায় প্রসারিত হবে। দেন আমাদের লম্বা সরু অস্পষ্ট হবে, নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটে, দুইটা অপত্য নিউক্লিয়াসের তৈরি হয়। তো এটা একদমই, এখান থেকে তোমাদের খুব বেশি কিছু পড়া লাগবে না, একদম প্রোফেজের উল্টা দেখলেই কি বুঝবা, সেটা হচ্ছে আমাদের টেলোফেজ। এখন এটা আমরা কি পড়লাম এতক্ষণ আমরা পড়ছি হচ্ছে ক্যারিওকাইনোসিস। এবার আমরা কি পড়বো? সাইটোকাইনেসিস। এখন সাইটোকাইনোসিসের বিভাজনকে কি বলতেছি? সরি, সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা বলতেছি সাইটোকাইনোসিস। আমাদের ক্যারিওকাইনোসিস দেখেছিলেন স্লাইখার, আর সাইটোকাইনোসিস যিনি দেখছিলেন তার নাম হচ্ছে চার্লস ওটিস হুইটম্যান, ঠিক আছে। তো এই ব্যক্তি সর্বপ্রথম তোমার ক্যারিওকাইনোসিসটা দেখেছেন এবং এটা তিনি আবিষ্কারও করেছেন, ঠিক আছে। এখন আমাদের ক্যারিওকাইনোসিসটা মেইনলি শুরু হবে কি, দেখো, সরি, সাইটোকাইনোসিসটা আমাদের মেইনলি শুরু হবে কি, ধরো এই হচ্ছে, আমরা যদি একটু চিন্তা করি যে একটা কোষ, এই কোষটারে আমি ভাগ করতেছি। এখন এই কোষের মধ্যে কি আমার সাইটোপ্লাজম আছে না চারপাশে? তো কোষটা যখন ভাগ হচ্ছে সাইটোপ্লাজমও তো ভাগ হবে, তাই না? কোষটা যখন ভাগ হচ্ছে সাইটোপ্লাজমও ভাগ হবে, যার কারণে আমাদের সাইটোকাইনোসিস ঘটতেছে। এখন সাইটোকাইনোসিস যখন ঘটে, দেখো এই দুইটা ভাগ কখন হবে? যখন মাঝখানে আমাদের একটা বর্ডার আসবে না, দুইটা বর্ডার আসলে দুই ভাগ হয়ে যাবে। এই বর্ডার মানে কি? কোষ প্রাচীর না? তো দেখো এই কোষ প্লেট এবং কোষ প্রাচীর সৃষ্টির মাধ্যমে এটা শুরু হচ্ছে। এখন এই বর্ডারটা আস্তে আস্তে কিভাবে তৈরি হয় মনে রাখবা, প্রথমে আমাদের যে বিষুবীয় অঞ্চলটা আছে, এই বিষুবীয় অঞ্চলে আমাদের একটা জিনিস জমা হয়, এটাকে আমরা বলি হচ্ছে ফ্র্যাগমোসোম জমা হয়। কি জমা হয়? ফ্র্যাগমোসোম। এই ফ্র্যাগমোসোম জমা হয়। এই ফ্র্যাগমোসোমটা দেখতে আবার লাইসোজোমের মতো। এই ফ্র্যাগমোসোমটা দেখতে কেমন? লাইসোজোমের মতো। এই ফ্র্যাগমোসোমটা দেখতে আবার লাইসোজোমের মতো, ঠিক আছে। আচ্ছা, ফ্র্যাগমোসোম জমা হয়ে কি করতেছে? সে এটাকে মেইনলি আমাদের কোষ প্লেট তৈরিতে সাহায্য করতেছে। এই ফ্র্যাগমোসোম কি করতেছে? কোষ প্লেট তৈরিতে সাহায্য করতেছে। এইবারে আমরা যদি আসি যে কোষ প্লেট কিভাবে তৈরি হয়, এই কোষ প্লেটটা আমাদের দুইটা জিনিস দিয়ে তৈরি হয়। একটা হচ্ছে ফ্র্যাগমোপ্লাস্ট ও ভেসিকল দিয়ে তৈরি হচ্ছে। এটা কোথায় দিয়ে তৈরি হচ্ছে? ফ্র্যাগমোপ্লাস্ট ও ভেসিকল দ্বারা তৈরি হচ্ছে। এখন আমি যদি বলি এই ফ্র্যাগমোপ্লাস্টটা কোথা থেকে আসতেছে, এই ফ্র্যাগমোপ্লাস্টটা আসতেছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটাকে আমি ER লিখলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর ভেসিকল গুলো মেইনলি আমাদের আসে কোথা থেকে? সাইটোপ্লাজম থেকে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো তাহলে কোষ প্লেট, প্লেট মানে কি? যেরকম দাগ দাগ আমাদের কোষ প্লেট তৈরি হবে। এই কোষ প্লেটের উপর যখন আমাদের যুক্ত হবে কি? সেলুলোজ। কি যুক্ত হবে? সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, তখনই আমাদের কি হইলো? কোষ প্রাচীর তৈরি হলো। তাহলে কোষ প্লেটের উপর সেলুলোজ, হেমিসেলুলোজ এবং পেকটিন যুক্ত হয়ে কি হইলো? কোষ প্রাচীর তৈরি হলো। কোষ প্রাচীর যখন তৈরি হলো, আমাদের দুইটা অপত্য কোষ তৈরি হলো, সাইটোপ্লাজমের বিভাজন তৈরি হয়ে গেল, ঠিক আছে। এখন আমরা যদি একটু চিন্তা করি প্রাণী কোষের ক্ষেত্রে মেইনলি যেটা হয় প্রাণীর ক্ষেত্রে, তো ধরো এই হচ্ছে আমাদের একটা কোষ, এই মাঝখানে এরকম একটা খাঁজ তৈরি হয়, কনস্ট্রিকশন তৈরি হয়, এবং এই খাঁজ তৈরিতে সাহায্য করবে কে? অ্যাক্টিন এবং মায়োসিন, ঠিক আছে। তখন দুইটা আলাদা হয়ে যায়। সো এই হচ্ছে সাইটোকাইনেসিস। এখান থেকে তোমাদের আর এক্সট্রা কিছু লাগবে না। এইবার প্রশ্ন আরেকটা জিনিস, 3 স্টার টপিক, সাইটোকাইনোসিস না হলে কি হবে? প্রশ্ন হচ্ছে সাইটোকাইনোসিস যদি না হয় তাহলে কি হবে? আমাদের বেসিক সায়েন্স থেকে কি বলতেছে? আমাদের মাইটোসিসটা হচ্ছে দুইটা ধাপ, নিউক্লিয়াস বিভাজন, সাইটোপ্লাজম বিভাজন। তো সাইটোকাইনোসিস না হলে কি হবে? নিউক্লিয়াসের বিভাজন হবে, তাই না? এখন সাইটোকাইনোসিস না হলে আমাদের কি হতে থাকবে? নিউক্লিয়াস বারবার বিভাজিত হতে থাকবে। তখন যেহেতু সাইটোকাইনোসিস বিভাজিত না হলে কি, কোষটা তো আলাদা হচ্ছে না, দেন আমাদের কি হবে? নিউক্লিয়াস বারবার বিভাজিত হবে। এখন এই নিউক্লিয়াস বারবার বিভাজিত হওয়াকে আমরা কি বলি? এটাকে আমরা বলে থাকি হচ্ছে মুক্ত নিউক্লিয়ার বিভাজন। এটাকে আমরা কি বলি? মুক্ত নিউক্লিয়ার বিভাজন। এই নিউক্লিয়াস বারবার বিভাজিত হওয়াকে কি বলা হয়? মুক্ত নিউক্লিয়ার বিভাজন। এই মুক্ত নিউক্লিয়ার বিভাজন আমাদের কোথায় দেখা যায়? একটা সুন্দর উদাহরণ হচ্ছে ডাবের পানি।
আমাদের ডাবের পানিতে কি দেখা যায়? মুক্ত নিউক্লিয়ার বিভাজন দেখা যায়। আচ্ছা, এখন ধরো মুক্ত নিউক্লিয়ার বিভাজন হইল, ধরো এই হচ্ছে আমাদের একটা কোষ, এখানে অনেকগুলা নিউক্লিয়াস হবে না? এখানে আমাদের অনেকগুলা নিউক্লিয়াস তৈরি হবে, তাই না? এখানে আমাদের অনেকগুলা নিউক্লিয়াস তৈরি হচ্ছে। তো এগুলাকে আমরা কি বলতেছি? বহু নিউক্লিয়াস যুক্ত একটা কোষ না? তাহলে মুক্ত নিউক্লিয়াস বিভাজনের ফলে আমাদের কি হয়? বহু নিউক্লিয়াস যুক্ত কোষ বলতে পারতেছি এটাকে আমরা। এবং এই বহু নিউক্লিয়াস যুক্ত কোষের একটা আলাদা নাম আছে, ঠিক আছে? নিউক্লিয়াস যুক্ত কোষ। তো এই কোষের আলাদা নাম আমাদের হয়, যেমন আমরা যদি বলি আমাদের প্রাণী ভেদে একটা নাম হয়, আর একটা হচ্ছে উদ্ভিদ ভেদে, ঠিক আছে? এখন তোমাদের এইখানে উদ্ভিদ ভেদে যে নামটা দিছে সেটা হচ্ছে তোমাদের কি? সিনোসাইটিক। কি দিছে? সিনোসাইটিক। সিনোসাইটিক। আর প্রাণী ক্ষেত্রে তোমাদের বইয়ে আসলে দিছে প্লাজমোডিয়াম, বাট অ্যাকচুয়ালি প্লাজমোডিয়াম না, বুঝছো? প্লাজমোডিয়ামটা হচ্ছে তোমাদের স্লাইম মোল্ডের ক্ষেত্রে এই নামটা হচ্ছে প্লাজমোডিয়াম, ঠিক আছে? স্লাইম মোল্ডের ক্ষেত্রে তোমাদের কি হয়? প্লাজমোডিয়াম বলা হয়। বাট অ্যাকচুয়ালি প্রাণীদের ক্ষেত্রে যেটা সঠিক সেটা হচ্ছে, আরে এটা একটু ডিস্টার্ব দিচ্ছে, সিনসাইট্রিয়াম। সঠিকটার নাম কি? সিনসাইট্রিয়াম। বাট অপশনে যদি দেখো প্লাজমোডিয়াম দেওয়া আছে তাহলে দিয়ে দিবা। অপশনে যদি দেখো তোমাদের প্লাজমোডিয়াম দিয়ে দিছে তাহলে ওইটাই দাগাবা, বুঝতে পারছো? বাট অ্যাকচুয়ালটা কি? সঠিকটা হচ্ছে আমাদের এটা হচ্ছে কি? কারেক্ট। সো এই ছিল আমাদের কি? সাইটোকাইনেসিস। দেন আমরা চলে যাই হচ্ছে ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিসের মধ্যে কিছু পার্থক্য আছে, এটা একটু দেখে নিবা তোমরা। হ্যাঁ, এটা একটু তোমরা নিজে রিডিং দিবা, আশা করবা পারবা। এখন আসি আমরা অনিয়ন্ত্রিত মাইটোসিস। এখন অনিয়ন্ত্রিত মাইটোসিস জিনিসটা কি আসলে? সেটা হচ্ছে মাইটোসিস যখন আমাদের কি হবে? নিয়ন্ত্রণ হারাই ফেলবে, তাই না? মাইটোসিস যখন নিয়ন্ত্রণ হারাই ফেলবে। এখন নিয়ন্ত্রণটা আসলে কিভাবে হারায়? যখন, মনে রাখবা, আচ্ছা, আমাদের কোষ চক্রের নিয়ন্ত্রণ যখন হারাই ফেলে তখনই আমাদের অনিয়ন্ত্রিত হচ্ছে। আচ্ছা, কোষ চক্র নিয়ন্ত্রণ করতেছে কে? সাইক্লিন সিডিকে না? কোষ চক্রের নিয়ন্ত্রণ করতেছে কে? সাইক্লিন সিডিকে। তো যখন আমাদের এই সাইক্লিন সিডিকে তার নিয়ন্ত্রণ হারাই ফেলে তখনই মেনলি আমাদের অনিয়ন্ত্রিত মাইটোসিসটা হচ্ছে। এখন অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে মেনলি আমাদের কি হচ্ছে? দুইটা জিনিস হয়, একটা হচ্ছে ক্যান্সার ও টিউমার, ঠিক আছে? তোমাদের বইয়ে ক্যান্সার সম্পর্কে একটু ছোট করে বলা হয়েছে যে ক্যান্সার তোমার এটা ক্র্যাব থেকে আসছে। ক্র্যাব মানে কি? কাঁকড়া। এই ক্র্যাবটা কাঁকড়া কেন? ক্যান্সার কোষগুলা কাঁকড়া সারসী পায়ের মতোই দেখা যায়, এটা একটু পড়ে নিবা। এখন আমি যদি তোমাদেরকে আসি যে আমাদের এই ক্যান্সার ও টিউমার হচ্ছে, তো আসলে অনিয়ন্ত্রিত মাইটোসিসটা কখন হচ্ছে? দেখো, আমরা একটা প্রোটিন পড়ছিলাম না, P53 প্রোটিন। এই P53 প্রোটিনকে কি করছে? কোষ চক্র বন্ধ করে না? এই P53টা কি করে? আমরা পড়ছিলাম এরা কোষ চক্র বন্ধ করে দেয়, তাই না? আচ্ছা, এখন ধরো কোষ চক্র বন্ধ যখন করতেছে তখন আমাদের কি হচ্ছে? একটা কোষ বারবার বিভাজিত হচ্ছে না মেনলি, ঠিক আছে? মানে অনিয়ন্ত্রিত হচ্ছে না, নিয়ন্ত্রণ করতেছে। এই P53 যখন আমাদের ডিফেক্টিভ হয়ে যায়, মানে নষ্ট হয়ে যায়, তখন কি হয়? তখনই মেনলি আমাদের কোষ চক্র নিয়ন্ত্রণ হারায়। তখনই আমাদের কি করে? মেনলি আমাদের কোষ চক্র নিয়ন্ত্রণ হারাচ্ছে। বুঝতে পারছি আমরা? নিয়ন্ত্রণ হারায়। ওকে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে কোষচক্র বন্ধ করতেছে নরমালি। যখনই এটা ডিফেক্টিভ হচ্ছে কোষচক্র নিয়ন্ত্রণ হারাচ্ছে। কোষচক্র যখন নিয়ন্ত্রণ হারাচ্ছে তখনই আমাদের মেনলি অনিয়ন্ত্রিত মাইটোসিসটা হচ্ছে। দেখো, এখন এটার কারণে এটাকে আমাদের বলা হয় হচ্ছে তোমার একটা কোষের অভিভাবক বলা হয়। এটাকে কি বলা হয়? একটা কোষের অভিভাবক বলা হয় এই প্রোটিনটাকে। এটা কি একটা প্রোটিন? অভিভাবক বানান লেখে কেমনি এটাই তো জানি না। আচ্ছা, অভিভাবক। ওকে, দেন আমরা আরেকটা জিনিস পড়ছিলাম P27 প্রোটিন। এটা হচ্ছে আমাদের ধাপগুলাতে বাধা দেয় এবং এই P27-টির ফলে আমাদের ব্রেস্ট ক্যান্সার হয়। আমাদের না, অ্যাকচুয়ালি মেয়েদের হয়, সরি, ব্রেস্ট ক্যান্সার হয়, মেয়েদের ব্রেস্ট ক্যান্সার হয়। ওকে, আচ্ছা, এখন আমাদের এখানে কিছু কথা আছে, সেগুলো হচ্ছে তোমাদের কোনগুলো অনকোজিন কি, মিউটাজিন কি, কার্সিনোজেন কি। আচ্ছা দেখো, মনে রাখবা অনকোজিন যে জিনিসটা সেটা হচ্ছে তোমাদের যারা কোষ চক্র বিনষ্ট করে, ঠিক আছে? দেখো, নিয়ন্ত্রণ হারাচ্ছে আর এই কোষ চক্র যারা বিনষ্ট করতেছে। এখন কোষ চক্র বিনষ্টকারী জিন,
কোষচক্র বিনষ্টকারী জিনকে বলতেছে অনকোজিন। কোষচক্র যদি বিনষ্ট হয় কি হয়? অনিয়ন্ত্রিত মাইটোসিস। অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে কি হয়? টিউমার হয় না? তাহলে অনকোজিন গুলা কি করতেছে? আমাদের টিউমার সৃষ্টি করতেছে। এবং এই যে টিউমার সৃষ্টি হচ্ছে, এই টিউমার সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে আমরা কি বলতেছি? এটাকে আমরা দেন বলতেছি অনকোজেনেসিস। বুঝছো? তাহলে দেখো অনকোজিন কি করতেছে? এরা কোষচক্র বিনষ্ট করে। যে সকল জিন কোষচক্র বিনষ্ট হলে টিউমার তৈরি হয়, আর টিউমার সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে অনকোজেনেসিস বলতেছি। ঠিক আছে, এরপরে আমাদের একটা আছে মিউটাজিন। আচ্ছা, মিউটাজিন জিনিসগুলা কি? এটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে যে ক্যান্সার সৃষ্টিতে যারা উৎসাহিত করতেছে, এই যে, তাহলে যে সকল জিন ক্যান্সার সৃষ্টিতে উৎসাহিত করে, ঠিক আছে, ক্যান্সার সৃষ্টিতে যারা উৎসাহিত করতেছে তাদেরকে আমরা বলতেছি কি? মিউটাজিন। এখন উৎসাহিত করতেছে, তো এরা তো উৎসাহিত করছে, এখন ক্যান্সার তৈরি হয়েছে না? ক্যান্সার, আচ্ছা, এই যে মিউটাজেনিক পদার্থকে আমরা কি বলি? কার্সিনোজেনিক পদার্থ। কার্সিনোজেনিক পদার্থ কি? আমাদের যে সকল জিনিসগুলা ক্যান্সার তৈরি করে তাদেরকে বলি কার্সিনোজেন, মিউটাজেনিক পদার্থ। এখন আমাদের এই কার্সিনোজেনিক পদার্থগুলা কি কি হইতে পারে? পদার্থ, যাই হোক, কার্সিনোজেনিক পদার্থ কি কি হইতে পারে? এক্স রে হইতে পারে। তোমরা যে এক্স রে করো, এক্স রে ফলে ক্যান্সার কোষগুলো আমাদের উৎসাহিত করে, মিউটাজিন করে। দেন আমাদের আছে হচ্ছে ইউভি লাইট আছে, ইউভি লাইট আছে। দেন আমাদের ওই যে সিগারেটের ভিতর টার থাকে না, এই টার গুলাকে আমরা বলতে থাকি কার্সিনোজেনিক পদার্থ। এগুলো কিন্তু আসে, ঠিক আছে, ওকে। দেন আমরা চলে যাই হচ্ছে আমাদের একটা জিনিস আছে লাস্ট, মেটাস্টেসিস। দেখো মেটাস্টেসিসটা কি? আমাদের ক্যান্সার কোষ ছড়িয়ে পড়াকে আমরা বলতেছি মেটাস্টেসিস। তাহলে মনে রাখবো, ক্যান্সার কোষ ছড়িয়ে পড়াকে আমরা বলতেছি কি? ছড়িয়ে পড়াকে বলতেছি হচ্ছে মেটাস্টেসিস। ঠিক আছে, ওকে। সো আমরা এখান থেকে সব ইম্পর্টেন্ট টপিক গুলো দেখলাম, অনকোজিন কি, মিউটাজিন কি, কার্সিনোজেনিক কি। এই জিনিসগুলা খুবই ইম্পর্টেন্ট, কারণ এগুলা তোমাদের পরীক্ষার হলে মাথায় প্যাচ বেঁধে যায়, তোমাদের মাথায় থাকে না কোনটা অনকোজিন, কোনটা মিউটাজিন, মেটাস্টেসিস আবার কি, কার্সিনোজেন আবার কি, তাই না? খুবই প্যাচ বাঁধো। ওকে, সো এগুলা শেষ। লাস্ট আমাদের টপিক কোষের মৃত্যু। তো আমাদের একটা কোষে দুই ভাবে মৃত্যু ঘটে, একটা হচ্ছে নেক্রোসিস আর একটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। ঠিক আছে, আচ্ছা, নেক্রোসিসটা কখন হয়? যখন, মনে রাখবা, এই নেক্রোসিসটা হচ্ছে আমাদের বিষাক্ত দ্রব্যের কারণে হয়। যখন বিষাক্ত দ্রব্যের কারণে কোষের মৃত্যু হয় তখন আমরা তাকে বলি নেক্রোসিস। তো এই নেক্রোসিসটা হচ্ছে কোষের অনির্ধারিত মৃত্যু। ঠিক আছে, এ তো নির্ধারণ করে দেয় না, একটা বিষাক্ত দ্রব্য প্রবেশ করছে যার কারণে আমাদের এটা মৃত্যু লাভ করছে। তাহলে তো এটাকে আমরা কি বলতেছি? অনির্ধারিত মৃত্যু। অনির্ধারিত মৃত্যু। আচ্ছা, এখন এই নেক্রোসিসটা মেইনলি আমাদের কাদের দ্বারা হচ্ছে এটা একটু করতে হবে। নেক্রোসিসটা আমাদের হয় মাইটোকন্ড্রিয়া দ্বারা। ঠিক আছে, এই নেক্রোসিসটা কার দ্বারা হয়? মাইটোকন্ড্রিয়া দ্বারা হয়। শেষ, নেক্রোসিস থেকে এতটুকু। অ্যাপোপ্টোসিস থেকে আমাদের একটু পড়া আছে, আমরা যদি একটু চিন্তা করি, এই অ্যাপোপ্টোসিসটা হচ্ছে আমাদের জেনেটিক্যালি মৃত্যু। জেনেটিক্যালি মৃত্যু, কোষের জেনেটিক্যালি মৃত্যুটাকে আমরা বলতেছি মেইনলি অ্যাপোপ্টোসিস। ঠিক আছে, এখন এই যে অ্যাপোপ্টোসিসটা আছে, এই অ্যাপোপ্টোসিসটা নিয়ন্ত্রিত হয় আমাদের কার দ্বারা? লাইসোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয়। এটা একটু মনে রাখবা, লাইসোজোম দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। ঠিক আছে, নর্মালি তোমাদের বই এতটুকু আছে, বাট আমরা এক্সট্রা কয়েকটা ইনফরমেশন পড়বো। সেটা হচ্ছে তোমাদের ভ্রূণের লিঙ্গ নির্ধারণের সময় আমাদের একটা নালী থাকে, উলফিয়ান নালী। এই উলফিয়ান নালীটা অ্যাপোপ্টোসিস দ্বারা অপসারিত হয়। তো এটাকে আমরা কিভাবে লিখবো? যে ভ্রূণের লিঙ্গ নির্ধারণের সময়, এটা মেবি কোনো ভার্সিটিতে বা আসছিল, নির্ধারণের সময় উলফিয়ান নালী, একটা নালী আছে, এই উলফিয়ান নালী অপসারিত হয়। ঠিক আছে, অপসারিত হয় কিসের মাধ্যমে? অ্যাপোপ্টোসিসের মাধ্যমে অপসারিত হয়। দেন আমরা আরেকটা জিনিস আছে তোমাদের অ্যাপোপ্টোসিসের মাধ্যমে ঘটে, সেটা হচ্ছে নাভিরজ্জু ও থলির মাঝে বিদ্যমান টিস্যুর অবশিষ্টাংশ অপসারণ। কি বললাম? জাস্ট এগুলো একটু পড়ে রাখো, হ্যাঁ। নাভিরজ্জু ও নাভি যে থলি থাকে, সেই থলির মাঝে অবশিষ্টাংশ যেটা থাকে বা অবশিষ্টাংশ মাঝে বিদ্যমান টিস্যুর অবশিষ্টাংশ অপসারণ করে। ঠিক আছে,
স্মরণ কর। এটা কি করে? অ্যাপোপ্টোসিসের মাধ্যমে হচ্ছে। সো কোষীয় মৃত্যু এটা 5 স্টার। ঠিক আছে, এইখান থেকে একটা প্রশ্ন তুমি ভার্সিটি অ্যাডমিশন বলো, মেডিকেল অ্যাডমিশন বলো, পাবাই পাবা, এটা আমি তোমাকে গ্যারান্টি দিলাম। ঠিক আছে, এটা আমি তোমাকে গ্যারান্টি দিলাম, এখান থেকে প্রশ্ন আসবে। ইভেন আমি সেকেন্ড টাইমে ছিলাম, আমি তো ফার্স্ট টাইম সেকেন্ড টাইম মিলিয়ে যতগুলো এক্সামই দিছি, আমার 2বার মেডিকেলে আমি 2বারই এখান থেকে কোয়েশ্চেন পাইছি। আমি হচ্ছে তোমার ভার্সিটিতেও পাইছি, জাহাঙ্গীরনগরেও পাইছি, রাজশাহীতেও পাইছি, এখান থেকে প্রশ্ন আসবেই। ঠিক আছে, এই জিনিসটা তোমরা কখনো মিস দিবা না। এই যে জেনিটাক্যালি মৃত্যু, বিষাক্ত দ্রব্যের মৃত্যু, এগুলো একটু ভালো করে খেয়াল রাখলেই কিন্তু ইজি। আমাদের লাস্ট যেটা আছে মাইটোটিক্স ইন্ডেক্স, এটা ইজি একটা জিনিস। মাইটোটিক ইন্ডেক্সটা কি? এটা হচ্ছে একটা আমাদের একটা মাইটোসিস যত কোষ সংখ্যা এবং মোট কোষ সংখ্যার অনুপাত। কি আমাদের যে কোষগুলাকে হচ্ছে মাইটোসিস রত কোষ ও মোট কোষ যে অনুপাতটা, এটা হচ্ছে আমাদের কি মাইটোটিক ইন্ডেক্স। তো এখান থেকে তোমাদের কিছুই আসবে না, এখান থেকে জাস্ট আসবে মাইটোটিক ইন্ডেক্স। আমাদের যে চিকিৎসক আছে যারা, তাদের জন্য দরকার। কেন? কারণ এটা বলে দেয় হচ্ছে দ্রুত বর্ধনশীল টিউমার, যার ইন্ডেক্স যত বেশি দ্রুত বর্ধনশীল টিউমার। এটা কি করে? দ্রুত বর্ধনশীল টিউমার বলে দেয়। ঠিক আছে, মানে কোনটা কত, টিউমারটা কত দ্রুত বাড়বে সেটা বলে দেয় হচ্ছে কি মাইটোটিক ইন্ডেক্স এর মাধ্যমে। তো এই হচ্ছে আমাদের আজকের পড়া। সো দেন লাস্টলি আমাদের একটা আছে মাইটোসিসের কাজ, একবার করে দেখে নিবা। আমরা কাজগুলা কিন্তু গুরুত্বপূর্ণ, কাজগুলা থেকে প্রশ্ন আসে স্পেশালি মায়োসিস এবং মাইটোসিসের মধ্যে। তো আমরা মায়োসিসের কাজটা একটা শর্টকাট দিয়ে মনে রাখবো। ঠিক আছে, তাহলে ওইগুলা বাদ দিয়ে যা থাকবে সেগুলা মাইটোসিসের কাজ, আর তাও একবার রিডিং দিবা। ঠিক আছে, ওকে। সো আজকের জন্য আমাদের এতটুকুই পড়া, এবং এখান থেকে আমাদের সম্পূর্ণ তোমাদের দেখাই দিছি। তো আমি যেই জিনিসগুলো তোমাদের দেখাই দিলাম সবগুলাই পড়বা, সব জিনিসই গুরুত্বপূর্ণ। অ্যাডমিশনের জন্য যে বেছে বেছে পড়বা এমন না। হ্যাঁ, কোশ্চেন ব্যাংক গুলো একটু ভালো করে ঘাটাঘাটি করবা। ঘাটাঘাটি করলে তুমি বুঝতে পারবা যে কোন ইউনিভার্সিটিতে কোন টপিক গুলোকে একটু বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ওই টপিকে তুমি কোনো কিছু রাখবা না, বাট বাকি যে টপিক গুলো বাদ দিবা এমনও না, সবই পড়তে হবে। এখন স্যার প্রশ্ন করবে, স্যারের মনে কোথা থেকে প্রশ্ন আসতে পারে সেটাকে তুমি কখনো বলতে পারবা? বলতে পারবা না। যার কারণে আমরা একটু সবগুলাই পড়বো। এখানে আমাদের এক্সট্রা ইনফো দিয়ে সবকিছু দেওয়া হয়েছে। ঠিক আছে, সো আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে মায়োসিস কোষ বিভাজন নিয়ে। ঠিক আছে, গুড বাই।